টেলিকম খাতে একক আধিপত্য ভাঙতেই এসএমপি নীতিমালা। ইচ্ছেমতো গ্রাহক টানতে পারবে না মোবাইল কোম্পানিগুলো, নিশ্চিত হবে সর্বোচ্চ গ্রাহক সেবা, বলছে বিটিআরসি। বাণিজ্য মেলায় এবছরও ইলেকট্রনিক্স পণ্যে ক্রেতা চাহিদা বেশি। দেশি ব্র্যান্ডে আস্থা বাড়লেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলনেও লাভ পাচ্ছেন না বগুড়ার কৃষক, উঠছে না হিমাগারের খরচও। এবং মোংলা খাদ্য গুদামের পুরোপুরি সুফল পাচ্ছেন না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সড়কের বেহাল দশা ও সেতু না থাকাই কারণ, ব্যবস্থা নেয়ার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। শেষ হচ্ছে টেলিকম সেবায় কোনো প্রতিষ্ঠানের একক আধিপত্যের দিন। এখাতে মনোপলি ভাঙতে এসএমপি নীতিমালা করেছে সরকার। এতে একক প্রতিষ্ঠানের কাছে থাকবে না 40% বেশি মার্কেট শেয়ার। বিটিআরসির অনুমতি ছাড়া মোবাইল কোম্পানিগুলো গ্রাহক সংখ্যা বাড়াতে পারবে না। থাকছে কল ড্রপ কমিয়ে আনা, কল সাকসেস রেট শতভাগ করা সহ বিভিন্ন শর্ত। শুভ খানের রিপোর্ট। বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে 15.5 কোটি। এর মধ্যে 7,23,00,000 গ্রাহক নিয়ে টেলিকম সেবা খাতের প্রায় 46% বাজার গ্রামীণ ফোনের দখলে। বাদবাকি অংশ ভাগাভাগি করছে রবি, বাংলালিংক ও টেলিটক। এ অবস্থায় একক প্রতিষ্ঠানের আধিপত্য ভাঙতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি প্রণয়ন করা হয়েছে এসএমপি নীতিমালা। ফলে 40%-এর বেশি মার্কেট শেয়ার রাখতে পারবে না একক কোনো প্রতিষ্ঠান। 40%-এর বেশি শেয়ারধারী প্রতিষ্ঠানকে কমাতে হবে গ্রাহক সংখ্যা। এক্ষেত্রে সংশ্লিষ্ট অপারেটরকে কল রেট বা অন্যান্য সেবার মূল্য বাড়িয়ে দিতে হবে। নতুন এই নীতিমালাকে ইতিবাচক হিসেবেই দেখছে ছোট অপারেটরগুলো। ডোমিনেটিং একটা মার্কেট প্লেয়ার থাকে এবং মার্কেটে ডিস্টর্ট হয়ে যায়, মার্কেট পাওয়ারটা কাজ করে, তখন ছোট অপারেটর কিন্তু এক্সিট করতে বাধ্য হয়। কারণ তারা যত কিছুই করুক না কেন, তাদের কিন্তু গ্রোথ আসবে না। বিনিয়োগ প্রায় একই হয়েছে, কিন্তু যেহেতু তাদের অ্যাডভান্টেজ হয়ে গেছিল প্রথম দিকে, ওই অ্যাডভান্টেজটি কিন্তু তারা বারবার নিয়ে আসছে। আমরা আশা করছি যে এই রেগুলেশন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড একটা আসবে। নতুন নীতিমালায় কল ড্রপ নামিয়ে আনা, কল সাকসেস রেট শতভাগ নিশ্চিত করতে হবে অপারেটরদের। এতে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত হবে, বলছে বিটিআরসি। একজনের অনেক কাস্টমার, তার স্পেকট্রাম কম। এসএমপির জন্য তার কাস্টমার কত হবে, কত রাখতে পারবে, সেই ক্ষমতা বিটিআরসির কাছে এখন রয়ে গেল। বিটিআরসি ইচ্ছে করলে আর কাউকে বাড়াতে দিবে না। এসএমপি হওয়াতে কাস্টমারদের জন্য বিরাট লাভ হবে, কোয়ালিটি অফ সার্ভিস ডেভেলপ করবে এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। টেলিকম সেবায় সব অপারেটরকে সমান ব্যবসার সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশে এসএমপি নীতিমালা চালু রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে একই গতির ও একই দামে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। স্যাটেলাইট ব্যবহার করে দ্বীপ অঞ্চল সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আইসিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মোস্তফা জব্বার। স্যাটেলাইট ব্যবহার করে দ্বীপ অঞ্চল সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বেসিস, বাংলাদেশ কম্পিউটার সমিতি সহ আইসিটি খাতের কয়েকটি সংগঠনের নেতারা। ঢাকায় যে দামে ইন্টারনেট পাওয়া যায়, পঞ্চগড়েও আমার সেই নামে ইন্টারনেট পাওয়া উচিত। আমরা এর মধ্যে যে ব্যবসায়ী বিষয়গুলো আছে সেগুলোকে দেখে আমাদের জন্য অঙ্গীকার হতে হবে সারা দেশের প্রতিটি মানুষ যেন একইভাবে, একই সাথে, একই রেটে ইন্টারনেট ব্যবহার করতে পারে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নকে কানেক্ট করার জন্য যে আয়োজন করার, তা প্রায় সম্পন্ন করেছি। দ্বীপ এবং দুর্গম এলাকা সেই সব জায়গাতেও যাতে কানেক্টিভিটি পৌঁছানো যায়, তার জন্য আমরা স্যাটেলাইট ব্যবহার করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। দেড় দশকেও বাস্তবায়ন হয়নি সিগন্যাল বাতির সাহায্যে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সবশেষ গত ডিসেম্বরে রিমোট দিয়ে রাজধানীর 6টি মোড়ে ট্রাফিক সিগন্যাল চালু করা হলেও তার 5টিই এখন বন্ধ। পুলিশ প্রযুক্তিগত ত্রুটির কথা বললেও মানতে নারাজ সিটি কর্পোরেশন। আর বিশেষজ্ঞরা বলছেন
সমন্বয়হীনতা থাকলে কোনোভাবেই সম্ভব নয় এ প্রকল্প বাস্তবায়ন। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। রাজধানীর ব্যস্ত সড়কে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা, যেখানে হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক মারাত্মক ঝুঁকি, তারপরও কি করব, অনেক সময় দেখা যায় যে আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি কিন্তু দুই সাইডে গাড়ি বের হয়ে যাচ্ছে। যদিও গেল বছরের ডিসেম্বরে শাহবাগ, মৎস্য ভবন, কদমফোয়ারা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কার্জন হল ও কাকরাইল মসজিদের মোড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাতিতে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিল সিটি কর্পোরেশন, কিন্তু সরেজমিনে শাহবাগ ছাড়া অন্য কোনো সিগন্যালেই দেখা মেলেনি তার বাস্তবায়ন। সিঙ্গেল বাতি কিন্তু ছাড়া, কিন্তু অথচ কিন্তু আমাকে ওই সিঙ্গেলটা কিন্তু ছাড়তেছে না, এই যে হাতে নিয়ন্ত্রণ করতেছে। এখন ট্রাফিকে যদি সিগন্যাল দেয় তাহলে যাই। পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা বলা হলেও সিটি কর্পোরেশনের দাবি 6টি মোড়েই রিমোট কন্ট্রোল পদ্ধতির ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তারা। 6টা ইন্টারসেকশনে রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি চালানোর জন্য। কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা সিটি কর্পোরেশনের সাথে নিয়মিত যোগাযোগ করে এগুলো ওভারকাম করার চেষ্টা করে যাচ্ছি। ফিল্ড লেভেলে সেগুলি একাধিকবার আমরা ট্রায়াল বেসিসে কাজ করে যখন এটা সম্পূর্ণভাবে ওকে আছে তখন তো এটা সিগন্যাল হ্যান্ডওভার করেছি। কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটা মিট আপ করি। সুষ্ঠুভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করতে হলে পুরো দায়িত্ব ট্রাফিক বিভাগকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একবার সিগন্যাল চলে আসলে তার টাইমিং যদি পরিবর্তন করতে হয়, তার লাইট যদি কোনোটা ফিউজ হয়ে যায়, এগুলিকে কিন্তু তৎক্ষণাৎ মেনটেন করতে হয় বলেই কিন্তু একটা স্বতন্ত্র ইউনিট থাকতে হয়। কনসালটেন্ট ডিপেন্ডেন্ট কখনো সিগন্যাল হয় না। এর আগে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে 2002 সালে 25 কোটি টাকা ব্যয়ে 88টি মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসায় সরকার। রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে 2002 সালে বসানো হয়েছিল এই ট্রাফিক সিগন্যাল বাতিগুলো, কিন্তু গত 1.5 দশকেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীনতা কাটিয়ে প্রযুক্তিগত সমস্যা সমাধানের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল বাতিগুলো চালু করা গেলে নিয়ন্ত্রণ আসবে রাজধানীর সড়কে। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলছে। এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দীপ, সড়কের শৃঙ্খলা আনতে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। আজকে সকাল 8টা থেকে এটি শুরু হয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে 31 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রমটি চলবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অধীনে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা শহরের 29টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নির্বাচিত করে সেই নির্বাচিত পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে এবং বাড়ানো হয়েছে পুলিশ সদস্যদের সংখ্যা। একটু জানিয়ে রাখতে চাই যে এছাড়া যেটি আমাদেরকে জানানো হয়েছে যে 30টি ফুটওভার ব্রিজ চিহ্নিত করা হয়েছে এবং এই ফুটওভার ব্রিজের নিচনে অতিরিক্ত পুলিশ সদস্যদের সংখ্যা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা এবং এছাড়া পাশাপাশি স্কাউট এবং অন্যান্য সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং আমরা সকাল থেকে রাজধানীর বাংলা মোটর, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ছাড়াও কিন্তু রেড ক্রিসেন্টের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের চলাচলের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও বেশ কয়েকটি কার্যক্রম গ্রহণ করেছিল ট্রাফিক বিভাগ এবং আজকে থেকে একটি কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমে একটু জানিয়ে রাখতে চাই যে নতুন বেশ কিছু বিষয় তারা যোগ করেছে, যেটি বলতে পারি যে সাধারণত স্কুল কলেজগুলো ছুটি হওয়ার সময় সেখানে ট্রাফিক বিভাগের বিশেষ পুলিশ মোতায়েন করা হবে। সাথে সাথে স্কুল কলেজের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে, কমিটি করতে বলা হয়েছে যে কমিটির সদস্যরা সেখানে থাকবেন যাতে স্কুল শুরু হওয়ার সময় বা ছুটি হওয়ার সময় কোনো ধরনের সমস্যা না হয়। সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং যারা স্কুল কমিটির পক্ষ থেকে রয়েছেন সেই দুইটি পক্ষের সমন্বয় করে কিছু সদস্য থাকবে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের রাস্তা পারাপারে সহায়তা করবে। আর এখান থেকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে তারা সবভাবে চেষ্টা করছে যে যাতে সাধারণ মানুষ জেব্রা ক্রসিং ব্যবহার করে যে ফুটওভার ব্রিজগুলো
ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো ব্যবহার করে। এই জন্য কিন্তু তারা প্রত্যেকটি যে 29টি স্থান তারা নির্বাচন করেছেন সেই স্থানগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি স্কাউটের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা মূলত যে কাজটি সকাল থেকে করছে, আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে কিন্তু তারা এই কার্যক্রমটি শুরু করেছে, যে তারা চেষ্টা করছে যে সাধারণ মানুষ যারা রাস্তা পারাপার হচ্ছে তাদেরকে জেব্রা ক্রসিং এর মাধ্যমে রাস্তা পারাপার করার জন্য তারা যাতে ফুটওভার ব্রিজ ব্যবহার করে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি তারা হ্যান্ড বাইকিং এর সাহায্যে বলছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তারা নিজে ধরে নিয়ে গিয়েও কিন্তু তাদেরকে রাস্তা পারাপার করে দিচ্ছেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে আরও যেটি আমাদেরকে বলা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে গণপরিবহনগুলি চলাচল করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায়, সেই গণপরিবহনগুলি যাতে নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোথাও যাতে থামতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা নজর রাখছেন, এবং তারা যাতে কোনোভাবেই নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা না করে বা তাদের যে বাসের গেটটি রয়েছে সেই গেটটি খোলা যাতে না রাখে সেই বিষয়টি তারা নজর রাখছে। অর্থাৎ সার্বিক বিষয় বিবেচনা করে সড়কে যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং বর্তমান যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে ঢাকা শহরে সেই ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলোর বেশ কয়েকটি বিষয় কিন্তু নিয়ে আসা হয়েছে এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আপনাদেরকে এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে দুপুরে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে সকাল থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা পক্ষ এখনো চলছে এবং 31 জানুয়ারি পর্যন্ত এটি চলবে। দর্শক, ডিএমপির ট্রাফিক শৃঙ্খলা পক্ষের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ, যোগ দিয়েছিলেন শাহবাগ এলাকা থেকে। বিভাগীয় শহরে উন্নীত হবার পর 8 বছর কেটে গেছে। রংপুর রেলওয়ে স্টেশন নিয়ে জেলাবাসীর হতাশা কাটেনি। দেশের বিভাগীয় স্টেশনগুলোর বেশিরভাগই আধুনিকায়ন প্রকল্পের আওতায় আসলেও উত্তরবঙ্গের এই জনপদ এই সুবিধা থেকে বঞ্চিত। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কখনো ভিখারির গান, কখনো হকারের হাকডাক, হুইসেল বেলের টুংটাং শব্দে দৃশ্যপট বদলায় প্রতিটি ট্রেনের আসা যাওয়ার সঙ্গে। তেল ও পণ্যবাহী ট্রেন ছাড়াও সারাদিনে একটি আন্তনগর সহ 16টি ট্রেন অতিক্রম করে রংপুর স্টেশন দিয়ে। প্ল্যাটফর্ম একটি হওয়ায় একাধিক ট্রেন স্টেশনে দাঁড়ালে লাইনের ওপর দিয়ে হুড়োহুড়ি করে যাত্রীদের দৌড়াতে হয় দুর্ঘটনার শঙ্কা নিয়ে। কোনো ট্রেনই চলে না সময় মেনে, আর স্টেশনে যাত্রীদের ওয়েটিং রুম ও টয়লেটেরও বেহাল দশা। অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ আর দুরবস্থা বিমুখ করছে যাত্রীদের। আরেকটা প্ল্যাটফর্মের দরকার, যেহেতু ওই সাইডে মা বোনরা অনেকেই আছে, যেহেতু যেরকম উঠতে চায় স্লিপ কুড়ি পড়ে যায়, পা হাত ভাঙে যায়। ভিতরে গেলে ওখানে থাকলে মনে করেন টাকা চাই 5 টাকা করে। প্ল্যাটফর্ম পরিষ্কার নাই, প্লাস হচ্ছে আপনার টয়লেট একটা ভালো সেই টয়লেটটা নাই। যাত্রীদের বসার একটা ব্যবস্থা একটা উন্নত করা দরকার। বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকটি স্টেশন আধুনিকায়ন হয়েছে রিমডেলিং প্রকল্পের আওতায়, কিন্তু দেশের 7ম বিভাগ হিসেবে রংপুরের যাত্রা শুরুর 8 বছরেও এর খবর নেই। রংপুরের রেল স্টেশনকে আধুনিকায়ন করার কোনো উদ্যোগ বা পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এটি খুবই দুঃখজনক আমাদের জন্য এবং এটি হওয়া উচিত ছিল অনেক আগেই। স্টেশন কর্তৃপক্ষ রিমডেলিং প্রকল্পের বিষয়ে জ্ঞাত নয়, তবে টুকটাক কিছু সংস্কারের কথা জানালেন কর্মকর্তা। বিভাগীয় শহর হিসেবে রংপুর স্টেশনের আরও ডেভেলপমেন্ট প্রয়োজন। এখানে আন্তনগর ট্রেনের পর্যাপ্ত সার্ভিসেরও প্রয়োজন। স্টেশন ও রেল ব্যবস্থার উন্নয়নে 14 দফার একটি আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান, তবে তার বাস্তবায়ন কবে হবে বা আদৌ হবে কিনা তা জানেন না স্টেশন সুপার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে শুল্ক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চলমান বিক্ষোভ ও অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছে C&F এজেন্ট ও তাদের প্রতিনিধিরা। গতকাল বিকেলে 4টার দিকে কাস্টমস হাউস ঢাকার এয়ারপোর্ট রোড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক জয়েন্ট কমিশনার ও তার কয়েকজন সহকারীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ তোলেন C&F এজেন্টরা। পণ্য অবমুক্ত করতে হয়রানি দূর করা, খালাস পর্যায়ে বারবার মালামালের কার্টন না খোলা, অল্প সময়ে সেবা প্রাপ্তি সহ 10 দফা দাবি উপস্থাপন করেন বিক্ষোভকারীরা। কিছু কিছু আমাদের অফিসার আছে যারা মনে হয় পেপার নিয়ে দীর্ঘমেয়াদী পেপারগুলি ফেলে রাখে, সে যাতে এই দীর্ঘমেয়াদী না রাখে আমরা এর জন্য আজকে আন্দোলনত আছি। সরকার বাইরে এবং C&F মালিক এখন ধরে নিয়ে মারছে, এই কারণে আমরা আন্দোলন করতেছি। আমাদের এখানে ম্যাক্সিমাম অফিসারই অসৎ এবং এরা ফাইল নিয়ে
অনেক সময় ক্ষেপণ করে। আমি মঙ্গলবার এক ডিসি রুমে ফাইল ঢুকাইছি, আজকে পর্যন্ত আমি পাই নাই। গত কয়েক বছর ধরে বগুড়ার আলুর বাম্পার ফলন হলেও লাভ পাচ্ছেন না কৃষক। আগাম আলুতে ভালো লাভের মুখ দেখলেও ভরা মৌসুমে দাম একেবারে কমে গেছে। আবার হিমাগারে রেখেও খরচ বাদে লাভ থাকছে না কৃষকদের। এক্ষেত্রে বিদেশে আলু রপ্তানির দাবি হিমাগার মালিকদের। কৃষি কর্মকর্তার মতে ক্রপ জোনিং বাস্তবায়নের পাশাপাশি বিদেশে রপ্তানি করা গেলে কৃষক এবং ভোক্তা উভয়ই লাভবান হবে। বগুড়া থেকে মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলন হচ্ছে বগুড়ায়। জেলার সব কটি উপজেলার যেদিকে চোখ যায় শুধু আলুর ক্ষেত আর আলু তোলার ব্যস্ততা। ক্ষেত, বাড়ি আর রাস্তার দুধারে আলু আর আলু। আগাম জাতের আলুর দাম ভালো পেলেও এখন আলুর দাম কমে যাওয়ায় হতাশ কৃষকেরা। তাই লোকসান এড়াতে সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি কৃষকের। ফার্স্টে 850, 1000 টাকা বিক্রি করে, মনে সেখানে 1 মন করে হয় 1 শতকত, আর এখন 2 মন করে শতক হয় কি এখন 350। 10 বিঘা আলু করছি, প্রথম দিকে পয়সা পাইছি, তারপরে আসে যা তুলিচ্ছি তোলা খরচ দিয়ে তাতে লস। স্টোরে দেখা যায় অনেক টাইমে তোলার খরচ হয় না, আলু ছেড়ে দিয়ে আসা লাগে। হ্যাঁ, ভাড়াটা বেশি। সংরক্ষণ করে রাখতে পারে সরকার, তাহলে কিছুটা আমাদের কৃষকের লাভ হবে। আলুর বহুমুখী ব্যবহার সহ উৎপাদিত অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির দাবি হিমাগার সংশ্লিষ্টদের। হিমাগারে আলুটা আসার পরে যদি কৃষকের আলুর দামটা পড়ে যায়, তখন কৃষক ওই আলুটা ডেলিভারি নেয় না, পরে নষ্ট হয়ে যায়। আমাদের খরচের টাকা, এই বিদ্যুৎ বিল, লেবার খরচা, তারপরে আনুষঙ্গিক যত খরচা আছে তাতে কোটি কোটি টাকা আমাদের লস হয়ে যায়। আলুগুলো বিদেশে পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, তাতে কৃষক লাভবান হবে, কোল্ড স্টোরের মালিক লাভবান হবে। দেশের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন এবং রপ্তানিযোগ্য উন্নত জাতের আলু উৎপাদিত হলে চাষিরা লাভবান হতে পারবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমাদের কোয়ালিটি সম্পন্ন আলু উৎপাদন করতে হবে, যেটা হবে সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং দেশের চাহিদা মিট আপ করার মতো আলু যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের কৃষক ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা বগুড়ায় এবার 58,000 হেক্টর জমিতে প্রায় 12 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। আর এখানকার 33টি কোল্ড স্টোরেজে 2 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নির্মাণের 2 বছরের বেশি সময় পার হলেও বাগেরহাটের মোংলা খাদ্য গুদামের সুফল পুরোপুরি ভোগ করতে পারছেন না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এজন্য গুদাম সংলগ্ন সড়কটির বেহাল দশা ও মংলা নদীতে ব্রিজ না থাকাকে দায়ী করছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে বারবার সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ স্থানীয়দের। তবে খাদ্য গুদামটিকে জনবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বাগেরহাটের মোংলায় 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্য গুদাম মোংলা সাইলো। সরকারের সাইলো প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে সুন্দরবনের কোলঘেঁষা পশুর নদীর তীরে জয়মনিতে 2016 সালে এটি নির্মাণ করা হয়। এরপর পেরিয়ে গেছে 2 বছরেরও বেশি সময়, অথচ খাদ্য গুদাম থেকে পুরোপুরি সেবা পাচ্ছেন না সুবিধাভোগীরা। গুদাম কর্তৃপক্ষ জানায়, নৌপথে পণ্য পরিবহনের ব্যবস্থা থাকলেও খাদ্য গুদামে যাওয়া আসার সড়কটির দীর্ঘদিন ধরেই বেহাল দশা। এছাড়া মোংলা নদীতে নেই কোনো ব্রিজ। এতে সড়ক পথে গুদামের মালামাল দেশের অন্যত্র পাঠানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্রাক চলাচলের উপযোগী না থাকার কারণে আমি সড়ক পথে লোড দিতে পারছি না। শুধু সড়ক পথ ডেভেলপ করলে হবে না, সেই সাথে এখানে ব্রিজটা ডেভেলপমেন্ট করলে আমি পুরোপুরি জনগণকে আমার এই মোংলা সাইলোর সেবাটা এই অঞ্চলে পৌঁছে দিতে পারবো। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এই সাইলোর যে মালামাল পরিবহনের জন্য যথেষ্ট ব্যবস্থা না থাকার কারণে কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হচ্ছে। সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তাটা দ্রুত মেরামত করার জন্য। মালামাল বহন করার মতন কোনো পরিবেশ এই রাস্তায় নাই, এবং এই রাস্তা খুব লোডিং রাস্তা, হেভি ভারী লোডিং রাস্তার প্রয়োজন। এটা আমরা কয়েকবার উত্থাপন করেছি। তবে খাদ্য গুদামের কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জনপ্রতিনিধি। আবার নতুন সরকার এসছে, নতুন উদ্যমে সমস্ত কাজ শুরু হবে, অবশ্যই সকল সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 2013 সালের 13ই নভেম্বর শুরু হয় মোংলা সাইলো নির্মাণ কাজ। 2016 সালের 27 অক্টোবর শেষ হওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 500 কোটি টাকা।
সময় সংবাদ, মোংলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিন দিন কমে যাচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরটি সচল রাখতে ৩২ ধরনের পণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই পণ্যগুলো আমদানির সুযোগ পেলে বন্দরটি আবারও সচল হবে বলে মনে করেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল। হ্যাঁ, আমি হরিপদ, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দর, সেই স্থলবন্দরে। আপনি জানেন উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত আখাউড়া স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে ভারতের যে 7 সিস্টার খ্যাত 7টি অঙ্গরাজ্য আছে, বিশেষ করে আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল, এই প্রদেশগুলোতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই আখাউড়া স্থলবন্দর হয়ে কিন্তু 42টি পণ্য রপ্তানি হতো। রপ্তানিকৃত পণ্য ছিল মাছ, চিতাগুড়, শুটকি, প্লাস্টিক জাতীয় বিভিন্ন পণ্য ছিল। কিন্তু গত এক দশকে কিন্তু ক্রমবর্ধমান হারে এই বন্দরে কিন্তু রপ্তানি কার্যক্রম অনেকাংশে কমে আসে। এখন বলা যায় শূন্য কোটায় এসে পৌঁছেছে। আমরা এই বন্দরের অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বন্দরের যে কার্যক্রম গত 4 থেকে 5 বছর বা তারও বেশি সময়ের মধ্যে কিন্তু এই বন্দরের কার্যক্রম কিন্তু ক্রমবর্ধমান হারে কমে আসছে। তারা এর জন্য ভারতের অংশের যে ব্যবসায়ী তাদেরকে দায়ী করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ভারতে যে দুর্গম এলাকা, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, ত্রিপুরা থেকে আসাম, মিজোরাম, এই অঞ্চলে গত 1 বছর আগে তাদের যে ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হয়েছে, সেখানে কিন্তু আগে যে পণ্যগুলো বাংলাদেশের উপর দিয়ে, তারা বিশেষ করে যে পাথর, সেগুলো বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরাতে নিয়ে যেত। কিন্তু তাদের যে ওই অংশে ব্রডগেজ চালু হওয়ার কারণে তারা এখন তাদের অভ্যন্তরে, অর্থাৎ তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যের পণ্য তারা এখন নিতে পারে। সেজন্য বাংলাদেশে যে আমদানিকৃত পণ্য সেটা তারা অনেকাংশে কমিয়ে দিয়েছে, যার কারণে আখাউড়া স্থলবন্দরে কিন্তু কার্যক্রম কিন্তু অনেকাংশে কমে গেছে। যে আজকে পৌষ সংক্রান্তি কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে আমাদেরকে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেছে। এছাড়া আপনি জানেন এই বন্দরগুলোতে, এই বন্দরটিকে সচল করার জন্য স্থলবন্দরের যে ব্যবসায়ীরা আছে, আমদানি রপ্তানিকারক সিএনএফ এজেন্সির জন্য, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আমরা অন্তত 32টি পণ্যের জন্য আমদানি করার জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যোগাযোগ করেছি। সেটি এখনও প্রক্রিয়াধীন আছে। যদি আমদানিকৃত পণ্য যদি সরকার উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়, তাহলে কিন্তু এই বন্দরটি আরও সচল করা সম্ভব হবে। আর বন্দরটি কার্যক্রম স্থবিরতার কারণে কিন্তু এখানে যে বিশেষ করে যে বন্দরের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিক আছে, বিভিন্ন অফিস আছে, তাদের কিন্তু একদম এখন অলস সময় কাটাচ্ছেন বলা যায়। আর শ্রমিকরা কিন্তু ঠিকভাবে এখানে সময় এক ধরনের বেকার অবস্থায় কিন্তু তারা কাটাচ্ছে। এছাড়া এই বন্দরে যে এখন কেবলমাত্র পাসপোর্টধারী যাত্রীরা কিন্তু একমাত্র আসা যাওয়া করতে পারতেছে। বাকি যে আমদানি রপ্তানি কার্যক্রম, যেমন আমাদেরকে এখানকার স্থলবন্দরের যে ব্যবসায়ীরা তারা জানিয়েছে, গত 1 বছর আগেও এখানে কিন্তু যে প্রতিদিন অন্তত গড়ে 2 থেকে 250 ট্রাক পণ্য নিয়ে ত্রিপুরাতে যেত, কিন্তু সম্প্রতি দেখা গেছে সেই ট্রাকের সংখ্যা অন্তত প্রতিদিন 8 থেকে 10টি ট্রাক মাত্র পণ্য নিয়ে যাচ্ছে। তো সার্বিক করতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম ছিল এই অবস্থায়। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি হরি কাছে। দর্শক, আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের খবর আমাদেরকে জানাচ্ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। 7 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ফেনীর ছাগলনাইয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত হাটের বাংলাদেশি ব্যবসায়ীরা। অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মুন্না। পক্ষ থেকেও 27 জন ব্যবসায়ী রয়েছেন। এই 2 ব্যবসায়ীরা মিলে এই হাটে প্রতি মঙ্গলবার এখানে হাট বসে এবং হাট বসে এখানকার মানুষজন এখানকার মানে কেনাকাটা করে। কিন্তু এখানে একটা যে বিষয়টা হয়েছে সেখানে হচ্ছে যে বাংলাদেশি ব্যবসায়ীদের যে অভিযোগটা রয়েছেন, তারা দীর্ঘদিন থেকে তারা এই বিষয়টা নিয়ে আন্দোলন করছেন। সেটা হচ্ছে যে এখানে অসম একটা বাণিজ্য, এখানে বলা আছে যে $200 পর্যন্ত পণ্য একজন ক্রেতা এখানে কিনতে পারবেন। তো সেই হিসেবে যদি আমাদের দাঁড়ায়, সেখানে প্রায় 16-17 হাজার টাকার মতো পণ্য কেনার মতো বাঙালিরা কিনে কিন্তু আসছেন। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিজিবি, তাদেরকে ঢুকানো প্রবেশের সুযোগ দিচ্ছেন নীতিমালা অনুসারেই। কিন্তু পাশাপাশি যখন ওই পাশে যখন ভারত অংশে যখন মানুষ পণ্য কিনে নিয়ে যাচ্ছে, তারা 5 কিলোর বেশি পণ্য নিতে দিচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে 5 কিলো হয়তো পণ্যের দাম হচ্ছে যে 300, 400, 500, 700, 1000 টাকার মতো। তো তারা ওখানে আসলে পণ্য দিতে বিভিন্ন রকমের তারা হয়রানি করছে। ভারত থেকে যেসব ক্রেতারা এই হাটে আসছেন কেনার
জন্য বাংলাদেশি পণ্য কিনছেন তাদেরকে পণ্য কিনে কিন্তু যেতে দিচ্ছে না এবং নানাভাবে তারা ওখানে হয়রানি করছে এবং হয়রানি করার কারণে ওখানে বাংলাদেশে এই হাটে বাংলাদেশের পণ্য বিক্রি হচ্ছে কম। আমাদের এখানে বাংলাদেশের পণ্য যদি মানে প্রতি হাটে 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হচ্ছে, সেই পাশাপাশি ভারতের যে ব্যবসায়ীরা তারা বাংলাদেশের ক্রেতাদের কাছে প্রায় 25-30 লাখ টাকার পণ্য বিক্রি করে যাচ্ছেন। তো সেই অসম এদিকে যারা এখানে ব্যবসা করছেন বাঙালি ব্যবসায়ীরা তারা এখানে লোকসান গুনছেন এবং এই লোকসান গোনার পর তারা বারবার একাধিকবার জেলা প্রশাসকের কাছে তারা আবেদন করেছেন এবং গতবার এই ডিসেম্বরে একবার 27 তারিখে তারা ধর্মঘট করেছিলেন। ধর্মঘট করার পরিপ্রেক্ষিতে 30 তারিখে আবার এখানকার যে কমিটি রয়েছে দুই দেশের, সেই কমিটি ব্যবস্থাপনা কমিটি বসে একটা আলোচনা করে তাদেরকে আশ্বস্ত করেছে এই অসম বাণিজ্যটা কমানো হবে, সেটা বলা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এর পরবর্তীতে হাটবারেও কিন্তু এই বিষয়গুলো কোনো সুরাহা হয়নি, যার কারণে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বাংলাদেশি ওইসব ব্যবসায়ীরা এখন মানে ধর্মঘট ডেকেছেন এবং ধর্মঘট ডেকে তারা সেখানে আজকে অবস্থান নিয়েছেন এবং আজকে ওই হাটটা একেবারেই খালি, ওই পক্ষে ভারতের পক্ষে কেউ আসেনি। তো আমরা এদিকে জেলা প্রশাসনের এখানকার স্থানীয় যিনি নির্বাহী কর্মকর্তা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি এবং এখানকার বিজিবির সাথে কথা বলেছি। বিজিবি যেটা জানিয়েছে ওনারা নিরাপত্তার দায়িত্বে আছে, এখানে নীতি নির্ধারণের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই। এখানে কাস্টমসের কর্মকর্তা পেয়েছিলাম, তারা বলছে যে আমরা আলোচনার উদ্যোগ নিচ্ছি এটা কিভাবে সমাধান করা যায়। তো সব মিলিয়ে আসলে দেখা যাবে যে মানে এই অসম বাণিজ্য যদি রোধ করা আসলেই না যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশি পক্ষে যেসব ব্যবসায়ীরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এমনটাই দাবি করছেন। তো পরবর্তীতে এই ধর্মঘট কতদিন চলবে এটা সমাধান না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন এমন কথাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। আজকে ক্রেতারা অনেক মানে যেসব ক্রেতারা এসছেন এখানে ক্রেতারাও কিন্তু সীমান্ত হাটে ওনারা কেউ প্রবেশ করতে পারেনি। আবার ভারতের পক্ষেও আজকে ওনারা কোনো একটা অজুহাত দিয়ে আমরা দেখতে পেয়েছি ভারতের অংশ কিন্তু আজকে সীমান্ত বাজারে এখানেও কিন্তু ওনারা আসেননি। তো এই ছিল আমার কাছে ছাগলনাইয়ার মোকামিয়া এলাকার ভারত এবং বাংলাদেশের যৌথ যে সীমান্ত হাট থেকে খবর। পরবর্তীতে কোনো খবর থাকলে আমরা হয়তো দর্শকদেরকে জানাতে পারবো। হরিপদ। বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা চাহিদা বেশি ইলেকট্রনিক্স পণ্যের প্রতি। বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশি পণ্যের প্রতিও আস্থা বাড়ছে ক্রেতাদের, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন পণ্যের পসরা সাজানোর পাশাপাশি নানা অফার দিচ্ছেন বিক্রেতারা। মেলা ঘুরে রিপোর্ট করেছেন মামুন আব্দুল্লাহ। বাণিজ্য মেলার অন্যান্য স্টলগুলো যখন ক্রেতা শূন্য, তখন এই প্যাভিলিয়নে দর্শনার্থীর উপস্থিতি বলে দেয় ইলেকট্রনিক্স পণ্যের প্রতি তাদের আলাদা আকর্ষণের কথা। ক্রেতাদের বেশি নজর কাটছে এলইডি টিভি, জমে উঠেছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রো ওভেনের মতো পণ্যের বেচাকেনা। ফার্স্ট একটা ওয়াশিং মেশিন, তারপরে টুকটাক কেনাকাটা। বাণিজ্য মেলা অনেক কিছু ডিসকাউন্ট থাকে, সব কিছু দেখে একসাথে নেওয়া যায়। আর এখান থেকে ব্লেন্ডার একটা নিব। এখন তো সবাই স্মার্ট টিভি চায়, বাচ্চারাও স্মার্ট টিভি চায়, কারণ ওরা স্মার্ট টিভিতে গেম টেম খেলতে পছন্দ করে। বিদেশি ব্র্যান্ডের প্রতি বাড়তি ঝোঁক থাকলেও দেশি পণ্যের প্রতি অনেকটাই আস্থা রাখছেন মেলায় আসা ক্রেতারা। 25,000 থেকে লাখ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পছন্দের পণ্য কিনছেন তারা। তবে মান নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও দাম বেশির অসন্তুষ্টি রয়েছে তাদের। বিদেশি ব্র্যান্ডের তুলনায় বাংলাদেশি ব্র্যান্ডগুলোও অনেক ভালো মানের পণ্য দিচ্ছে আমাদেরকে। একটু দাম কম হলে আমাদের ক্রেতাদের সুবিধা হয়। নতুন করে ইন্ট্রোডিউস করেছি ভিশনের 566 লিটার রেফ্রিজারেটর, 560 লিটার রেফ্রিজারেটর। যারা বাণিজ্য মেলায় আমাদের এখান থেকে পণ্য কিনবে আমরা মনে করি তারা ভালো প্রোডাক্ট পাবে, পাশাপাশি ফ্রি গিফট পাবে তারা। ক্রেতা আকর্ষণে পণ্য কিনলে 8 থেকে 20% মূল্য ছাড় সহ ক্যাশব্যাক অফার এবং নানা উপহার সামগ্রী দিচ্ছেন প্রতিষ্ঠানগুলো। সোনি র্যাঙ্কসের যে কোনো প্রোডাক্ট কিনলে সাথে ডায়মন্ডের কিছু না কিছু প্রোডাক্ট আমরা গিফট করছি। ডিজিটাল ইনভার্টার যেটা আমাদের 2 টন, সেটা আমাদের আগে ছিল 1,05,900, এখন স্যার ডিসকাউন্টে 99,900। 32 ইঞ্চি বেসিক, এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হলো 20,000, বেসিক আছে তার একটু আপডেটেড, এটা হলো 22,000। আস্থা ধরে রাখতে দেশীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করার পরামর্শ ক্রেতা সাধারণের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 7ম দিন। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কাজল।
হরি, আজকে কিন্তু বাণিজ্য মেলা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু সপ্তম দিবস, সপ্তম দিন সেটা বলি। 7 দিনে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে ছুটির দিনগুলো মাঝে যেহেতু আমরা 2 দিন ছুটির দিন পেয়েছি, এর মধ্য দিয়ে কিন্তু বলা চলে যে মেলার যে আনুষ্ঠানিকতা, মেলার যে লোকের সমাগম সব কিন্তু আমরা ছুটির দিনে বেশি দেখি। এবং ন্যাচারালি যে অন্যান্য দিনের মতো অন্যান্য যে কর্মদিবসগুলো থাকে, যে দিনগুলো থাকে, এই দিনগুলোতে সচরাচর কিন্তু সকালে একটি কিন্তু কম সংখ্যক ক্রেতা দর্শনার্থী কিন্তু মেলায় আসে। এবং আজকে কিন্তু বরাবরের মতো আপনি যদি দেখেন যে আমার পিছনে যে পরিমাণ যে পর্যন্ত লোক দেখা যায়, সেটা কিন্তু বলা চলে যে দীর্ঘমেয়াদী লম্বাভাবে কিন্তু লোকজন দেখলে কিন্তু অনেক লোক মনে হয়, কিন্তু কাছাকাছি গেলে কিন্তু সেটা আবার ফাঁকা মনে হয়। সেই অনুপাতে বলা চলে এখন পর্যন্ত কলেজ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আগত হচ্ছেন বেশি, আসছেন বেশি, যারা ঘুরতে আসছেন কেউ, এবং এর মধ্যে যারা অভিভাবক কিংবা অন্যান্য ক্রেতা দর্শনার্থী আসছে সব বয়সী, তারাও কিন্তু মূলত আসছেন একটু ঘুরতে এবং ছোটখাটো কেনাকাটা করতে। এবং আমরা যেটি দেখেছি দুপুরের পর থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেড়ে যায়, এবং আজকে কিন্তু তার বাইরে নয়। সেটি হচ্ছে যে যদিও গতকাল আমরা দেখেছিলাম যে 11টা পর্যন্ত মোটামুটি একটু ফাঁকা অবস্থা ছিল, এবং আজকে কিন্তু আমি দেখেছি যে মোটামুটি বলা চলে যে জনসংখ্যা এখন পর্যন্ত ক্রেতা জনসংখ্যা যেটি বলি আমরা, সেই দর্শনার্থী কিন্তু মোটামুটি একটু ভরপুর অবস্থা আছে। কিন্তু সেটি কিন্তু কেনার জন্য নয়, আবারও বলছি আপনাকে যে স্টলগুলো, বিভিন্ন স্টলে তারা দেখছি আমরা ক্রেতা, তাদের সংশ্লিষ্ট পণ্য তারা দেখছেন, ঘুরছেন এবং দাম শুনছেন, এরকম বেশ কিছু। এবং মেলার শুরুর দিকে যে ক্রেতা দর্শনার্থীরা আসে, মূলত দর্শনার্থী তারা মূলত মেলার শেষ দিকে তারা কেনাকাটা করবেন, এবং পণ্যের যে ছাড় দেন সংশ্লিষ্ট দোকানগুলো, কি স্টলগুলো, প্যাভিলিয়নগুলো দেশি বিদেশি, তারা মূলত কিন্তু মেলার শেষ 10 দিন কি 5 দিন কিন্তু বেশি পরিমাণ ছাড় দিয়ে থাকে। সেই ছাড়টি লুফে নেওয়ার জন্য আগেই কিন্তু তারা এসে সেই সংশ্লিষ্ট পণ্যগুলো কিন্তু চুজ করে রাখেন, পছন্দ করে রাখেন, যে শেষ পর্যন্ত শেষ সময় গিয়ে কিনবেন। তো এখনো বলা চলে যে প্রথম দিকে কিন্তু যারা আসছেন তাদের বেশিরভাগই লোকজন কিন্তু পণ্য পছন্দ করার জন্য আসছেন। তো এখন পর্যন্ত হরি, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে 4 দিনব্যাপী তৈরি পোশাক খাতের মেশিন ও পণ্য নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী। পোশাক শিল্পের আধুনিকায়নে প্রয়োজনীয় উন্নত মানের সেলাই, নকশা, কাটিং, ডাইং সহ বিভিন্ন মেশিন নিয়ে গার্মেন্টেক বাংলাদেশ এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ পণ্য নিয়ে গ্যাপেক্সপো 2019 নামে আলাদা 2টি প্রদর্শনী হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এখাতের শিল্প মালিকদের সংগঠনের সভাপতি আব্দুল কাদের খান বলেন, এবারের প্রদর্শনীগুলোতে দেশি বিদেশি মিলে 650-ও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বৃহস্পতিবার শুরু হচ্ছে প্লাস্টিক খাতের সবচেয়ে বড় আয়োজন 14তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2019। রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ সহ 19টি দেশের 480টি মতো প্রতিষ্ঠান অংশ নেবে। গতকাল আয়োজক সংস্থা বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান BPGME এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলায় গৃহস্থালী, আসবাবপত্র, খেলনা, শিল্প উপকরণ সহ প্লাস্টিকের কয়েকশো পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি নতুন শিল্প স্থাপনে বিভিন্ন মেশিনারিজ ও কাঁচামাল প্রদর্শন করা হবে। প্রায় 5000-এর মতো অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে। ইমিডিয়েটলি প্লাস্টিক ইন্ডাস্ট্রির জন্য শিল্পনগর এটা খুবই প্রয়োজন। এবং আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, আমরা অনুরোধ করেছিলাম ঢাকা যেহেতু কনসেন্ট্রেট করা, ঢাকার পুরান ঢাকাতে ইন্ডাস্ট্রিগুলি, ঢাকার পাশেই একটা স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছে 107 একরের। আমরা সেটি নিয়ে কাজ করছিলাম সরকারের সাথে, বেজার সাথে। আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে সেই স্পেশাল ইকোনমিক জোনটা যেন প্লাস্টিককে দেওয়া হয়। শুরু হচ্ছে GPH ইস্পাত প্রথম আলো ইঞ্জিনিয়ার্স। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্তর্জাতিক কাঠামো প্রকৌশলের সাথে পরিচয় করিয়ে দিতে এবং ডিজিটাল দক্ষতা বাড়াতে স্ট্রাকচারাল ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যৌথভাবে এ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় TMT বার উৎপাদনকারী প্রতিষ্ঠান GPH ইস্পাত এবং শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রথম আলো ও GPH ইস্পাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যের এ পর্যায়ে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবরাখবর জানাতে যোগ দিচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। আমরা যেটা দেখেছিলাম গতকালকে কিন্তু সারাদিন শেষে লেনদেন হয়েছিল 1146 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, কিন্তু ডিএসসির যে প্রধান সূচক ডিএসসিএক্স কিন্তু পড়ে গিয়েছিল 26 পয়েন্টের মতো। ডিএসসির সরিয়া সূচক পড়েছিল 3 পয়েন্ট এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্সও পড়েছিল 4 পয়েন্টের মতো। সেখান থেকে আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। ডিএসসিতে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 420 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামই কিন্তু আমি দেখছি বেড়েছে। এবং এখন পর্যন্ত লেনদেনের 1 ঘন্টা 15 মিনিটের মতো লেনদেন হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 25 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির যে প্রধান সূচক রয়েছে ডিএসসিএক্স, অবস্থান করছে 5862 পয়েন্টে। যদিও 5874 পয়েন্টের মতো হয়েছিল এক পর্যায়ে, সেখান থেকে কিছুটা কমে দাঁড়িয়েছে 5862 পয়েন্টে। 25 পয়েন্টে যোগ হয়েছে আজকে। ডিএসসির সরিয়া সূচকে যোগ হয়েছে 2 পয়েন্ট এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স রয়েছে সেখানে যোগ হয়েছে 3 পয়েন্ট বেড়েছে। যদি বলি এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 186টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের, কমেছে 107টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। টপ 20-তে টাকার অঙ্কে যেসব প্রতিষ্ঠান টপ 20-তে জায়গা করে নিয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ফার্স্ট ফিন্যান্স, আর্থিক খাতের একটি প্রতিষ্ঠান, 15 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। কেপিসিএল জ্বালানি এবং বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান, লেনদেন হচ্ছে 72 টাকা 30 পয়সা, অবস্থান করছে টপ 20-র 2 নম্বরে। 3 নম্বরে রয়েছে টেক্সটাইল খাতের আলহাজ টেক্সটাইল, এই মুহূর্তে প্রতিটি শেয়ারের দাম 114 টাকা 50 পয়সা। তারপরে রয়েছে বিবিএস কেবলস, 110 টাকায় লেনদেন হচ্ছে। অ্যাক্টিভ ফাইন রাসায়নিক খাতের প্রতিষ্ঠান, 31 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে। ইউনাইটেড ফিন্যান্স আর্থিক খাতের আরেকটি প্রতিষ্ঠান, 24 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে। ওয়াটার কেমিক্যাল রাসায়নিক খাতের প্রতিষ্ঠান, লেনদেন হচ্ছে 567 টাকা 30 পয়সায়, এটি সর্বোচ্চ দর। অলিম্পিক লেনদেন হচ্ছে 272 টাকা 50 পয়সায়, অবস্থান করছে টপ 20-র 8 নম্বরে। জিএসপি ফাইন্যান্স অবস্থান করছে 9 নম্বরে, 25 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। তারপরে রয়েছে জেএমআই মেডিকেল ডিভাইসেস লিমিটেড, প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে রয়েছে 468 টাকায়। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবরাখবর। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টেলিকম খাতে একক আধিপত্য ভাঙতেই এসএমপি নীতিমালা, ইচ্ছে মতো গ্রাহক টানতে পারবে না মোবাইল কোম্পানিগুলো, নিশ্চিত হবে সর্বোচ্চ গ্রাহক সেবা, বলছে বিটিআরসি। বাণিজ্য মেলায় এবছরও ইলেকট্রনিক্স পণ্যে ক্রেতা চাহিদা বেশি, দেশি ব্র্যান্ডে আস্থা বাড়লেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলনেও লাভ পাচ্ছেন না বগুড়ার কৃষক, উঠছে না হিমাগারের খরচও। এবং মোংলা খাদ্য গুদামের পুরোপুরি সুফল পাচ্ছেন না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, সড়কের বেহাল দশা ও সেতু না থাকায় কারণ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়ের সঙ্গে থাকুন সময়।